আসসালামু আলাইকুম। টিউটর মেথডস এর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো এসএসসি 26, কি অবস্থা তোমাদের? তোমরা জেনে খুশি হবে যে তোমাদের জন্য টিউটর মেথডস এর পক্ষ থেকে খুব সুন্দর একটি এপিসোডের আয়োজন করা হয়েছে। আমরা প্রতিনিয়ত টিউটর মেথডস এর অফিসিয়াল চ্যানেল এবং পেজে তোমাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও এবং ক্লাস দিয়ে সাহায্য করব। তোমার এই চ্যানেলে তোমরা তোমাদের মেজর এবং নন মেজর অর্থাৎ গ্রুপিং সাবজেক্ট গুলা, বিশেষ করে কমার্স এবং আর্টসের সাবজেক্ট গুলা, যেগুলো হয়তো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো দেখা যায় সায়েন্সকে নিয়ে খুবই ছড়াছড়ি বা আর্টসের নিয়ে খুব একটা ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয় না বা ভালোভাবে ক্লাস দেওয়া হয় না। আমরা ইনশাআল্লাহ তোমাদের কথা বিবেচনা করে সবগুলা বিষয় গ্রুপেরই ক্লাস দিয়ে থাকবো। তোমরা যদি খুবই সুন্দর এবং সহজলভ্য ভাষায় শিখতে চাও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটা ফলো করে পাশে থাকবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে টপিকটার নেম হলো রাইট ফর বার্ড। মাত্র 6টা রুলের মাধ্যমে আমরা রাইট ফর বার্ড কভার করার চেষ্টা করব এবং দেখা যাবে যে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এই রুলগুলাই আসে। শুরু করা যাক আজকের ক্লাসটা। আচ্ছা, আমরা যদি বার্ড, রাইট ফর বার্ড মানে কি? বার্ডের সঠিক রূপ। বার্ড যদি আমরা সঠিকভাবে লেখা যাই তাহলে কি টেন্সের কোনো বিকল্প নাই, কারণ টেন্স হলো কি ইংলিশ গ্রামারের হৃৎপিণ্ড। তো টেন্স ছাড়া আসলে ইংলিশ গ্রামার পড়াটা খুবই টাফ, তাই না? তো আমরা এখন যেহেতু আমরা রাইট ফর বার্ড যাবো, তাহলে অবশ্যই আমাদেরকে টেন্স পড়তে হবে। টেন্স ছাড়া রাইট ফর বার্ড কমপ্লিট করা পসিবল না। তো আমাদের আসলে টেন্স দেখা যায় অনেকগুলো টাইপ আছে, প্রধানত তিনটে টাইপ, তারপর সাব টাইপ আছে প্রায় 12 রকমের টেন্স। তো আমাদের 12 রকমের টেন্স লাগবে না, আমরা মাত্র 4টা টেন্সের টেন্স দিয়ে রাইট ফর বার্ডটা কভার করার চেষ্টা করব। আর কিছু এডিশনাল ভিডিও আছে। আচ্ছা, দেখা যাক আমরা শুরু করি এখন। তো দেখো তো এই যে আমরা তোমাদের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, আশা করি তোমরা ইতিমধ্যে জানতে পারছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। তারপর একটু স্লাইড একটু সহজে বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হলো বর্তমানে কোনো কাজ চলতেছে এরকম বুঝলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বর্তমানে কোনো ওই চিরসত্য ঘটনা, বৈজ্ঞানিক সত্য ঘটনা বা সাধারণ কোনো ঘটনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে ভার্বটা বসাতে হবে। আমরা অবশ্যই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো কি সাবজেক্ট প্লাস verb বা অবজেক্ট। এখানে একটা বিষয় হলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হবে। আচ্ছা, আরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার কিছু শর্টকাট আছে। আমরা কোন সেন্টেন্সের মধ্যে যদি কিছু এই যে এইরকম কিছু ওয়ার্ড আছে, এগুলো মনে রাখার জন্য একটা টেকনিক দিচ্ছি, ডেঞ্জারাস। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওইটা চোখ বন্ধ করে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আচ্ছা, দেখি তো তাহলে মানে দিতে ডেইলি, এটা আমার একটা নরমালি, জিতে জেনারেলি, ইতে এভরিডে, আরতে রেগুলারলি, অতে অকেশনালি অথবা অফটেন, ইতে ইউজুয়ালি, এসতে সামটাইম। আচ্ছা, তাহলে আমরা দেখি একটা एग्जांपल। এটা অবশ্যই প্রিভিয়াস ইয়ারে দিনাজপুর বোর্ড 2020 এ আসছে। এডুকেশন এনলাইটমেন্ট এ ম্যানকাইন্ড, মানে শিক্ষা মানুষকে আলোকিত করে, মানব জাতিকে আলোকিত করে। তাহলে এটা চিরসত্য একটা ঘটনা, অবশ্যই শিক্ষা মানুষকে আলোকিত করে। যদি এটা চিরসত্য ঘটনা তাহলে চিরসত্য ঘটনা হলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাই না? তার মানে এখানে বিমান হবে, তাই না? এখন যেহেতু এখানে বিমান নরমালি এটা ভার্বের বেস ফর্ম আছে, এটা বসে। বাট যে একটা কথা বলতে থার্ড পারসন হলে, তাহলে থার্ড পারসন যদি থাকে তাহলে এস বাই হচ্ছে যে এডুকেশন, এটা কোন পারসন? থার্ড পারসন। আমরা জানি পারসন গুলো, যেমন ফার্স্ট পারসন হলো আই হি হি, সেকেন্ড পারসন ইউ ইউ, থার্ড পারসন হি শি ইট দে দে, এগুলো। তো যেমন এডুকেশন যেহেতু একটা থার্ড পারসন, তার মানে এখানে কি হবে? ভার্বের শেষে এস বা ইএস যোগ করে দেবে। তাহলে দেখো তো এখানে কি হবে? এই ভার্বটা কি হবে? এনলাইটেন, হ্যাঁ, ই এন এল এনলাইটেন ম্যানকাইন্ড, এটা হবে এটা ভার্বের সঠিক ফর্ম। তারপর আরেকটা एग्जांपल তোমাদের জন্য দিচ্ছি যে ম্যান জেনারেলি এট অন ইন্টারেস্ট এন্ড ডিজায়ার। দেখো তো এই যে জেনারেল আছে, তাহলে চোখ বন্ধ করে দিলে কোন ধরনের টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের বেস ফর্ম, তাই না? তাহলে দেখো এই যে একটা ভার্ব, তাহলে ভার্বের বেস ফর্ম, আর যেহেতু তার পার্সন মেন অবশ্যই তার পার্সন আছে, তাহলে ভার্বের সাথে কি হবে? এস উইল, এস ই acts on the intent বাকি এক্সটেনশন। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছো। তো আমরা এখন দেখবো রুল নাম্বার 2, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা তো অবশ্যই জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং কি। তারপর বলে দেই সংক্ষেপে যে বর্তমানে কোনো কাজ চলতেছে এটা বোঝালে তাকে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে ওইটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার অনুসারে বসবে এবং ভার্বও ওইভাবে বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো কি হবে? সাবজেক্ট প্লাস, আমরা জানি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়ার্ব প্লাস ভার্ব ইজ প্লাস অবজেক্ট। আচ্ছা, এম আর আই এর সাথে ইজ সিঙ্গুলার হলো আর প্লুরাল হলো, এটা বেসিক আশা করি তোমরা জানো। এবং শর্টকাটটা হলো কোন সেন্টেন্স যদি নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট ডে বাই ডে এগুলো থাকে তাহলে হবে এটা অবশ্যই চোখ বন্ধ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আমরা দেখি তো কিছু एग्जांपल। যেমন দেখো তো, চাইল্ড নেভার গো ডেস আপ ডে বাই ডে। দেখো তো তাহলে এটা মানে কি? এই যে ডে বাই ডে আছে তার মানে কি আমাদের চোখ বন্ধ করে কি বলতে হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাতে হবে, তাই না? তাহলে দেখো তো এটা কোন স্ট্রাকচার হবে? এই স্ট্রাকচার অনুসারে, তাই না? তাহলে কন্টিনিউয়াস আছে যেহেতু এই জন্য আমাদের কি করতে হবে? হয় এম নিতে হবে, সাবজেক্ট আছে চাইল্ড লেবার, হ্যাঁ, আর এটা অবশ্যই সিঙ্গুলার, এবং হয় এম নিতে হবে, চাইল্ড লেবারের সাথে তো অবশ্যই এম বসে না, ইজ ইজ সিঙ্গুলার যেহেতু এই জন্য ইজ। তাহলে আমাদের কি হবে? ইজ আর কি ভার্বের সাথে ভার্ব গো মেইন ভার্ব গো আই ইন, চাইল্ড লেবার ইজ গোয়িং আপ ডে বাই ডে। এটা একটা কন্টিনিউয়াস টেন্স, কারণ ডে বাই ডে আছে, অথবা আমরা পড়লে বুঝতে পারি, সেন্টেন্সটা পড়লে বুঝতে পারি যে এটা কি চলমান একটা প্রসেস। তাহলে কি আগে হচ্ছে এখন মতন এরকম না, এমনই চলতেছে, তাই না? তারপরে যে এট প্রেজেন্ট পয়ের স্ট্রাকচার, আর এটা অবশ্যই দেওয়া হয়েছে দিনাজপুর বোর্ডে প্রিভিয়াস ইয়ার। বুঝছো, তোমাদের জন্য সেকেন্ড পেপারে একটা মানে আসার বিষয় হলো এই মানে যে টপিক গুলো আছে সেকেন্ড পেপারে ওগুলো ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো রিপিট হয়। বুঝছো, তো তা রিপিট না হলেও দেখা যায় যে কিছু কিছু টাইপ আছে এবং কিছু কিছু রুল আছে ওইগুলো থেকে বারবারই আসে। এই জন্য তোমাদের সবার প্রথমে ফাইলটি দিতে হবে কি এই যে সেকেন্ড পেপার করে, বিশেষ করে সেকেন্ড পেপারে প্রিভিয়াস ইয়ার যতগুলো বোর্ড কালেকশন করতে পারো ওগুলা কালেকশন করে ওগুলা প্র্যাকটিস করে নিও। আচ্ছা, তাহলে আমরা আরেকটা एग्जांपल দেখি তো। এই যে এট প্রেজেন্ট বাংলাদেশ দেশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এট প্রেজেন্ট আছে তার মানে কি করতে হবে? চোখ বন্ধ করে আমাদের কি বসাতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার হিসেবে বসাতে হবে, কারণ এট প্রেজেন্ট তাহলে কি যে শর্টকাটে এট প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না? তাহলে এট প্রেজেন্ট বাংলাদেশ, তাহলে বিডি মানে সংক্ষেপে বলতে যাচ্ছি বাংলাদেশ, এটা অবশ্যই সিঙ্গুলার। বাংলাদেশ ইজ ফেসিং, ইজ কিসের জন্য আছে? এই যে স্ট্রাকচার অনুসারে ইজ ফেসিং এর আই এন ই, এটা বাদ করলে ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মানে বাংলাদেশ কি বর্তমানে বেকারত্ব সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য এই আমরা এই স্ট্রাকচার অনুসারে বসেছি। আশা করি তোমরা এই রুলটাও খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, আমরা এখন দেখব রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করি তোমরা অবশ্যই জানো, মানে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তারপর কেমন রয়েছে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, তাই না? আর আমরা যদি কোনো জায়গায় যদি প্রেজেন্ট পারফেক্ট, এটা অবশ্যই প্রত্যেকটা নিয়ে এটার একটা শর্টকাট আছে, মানে এই শব্দগুলো যদি থাকে তাহলে কি হবে? চোখ বন্ধ করে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে ভার্বটা বসাতে হবে। শর্টকাটটা হলো এই যে আগ্রহী, আর কোন শব্দের মধ্যে যদি অলরেডি, সরি সেন্টেন্সের মধ্যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, তারপর রিসেন্টলি, এটা মিস্টেক হয়েছে, আচ্ছা রিসেন্টলি, ওকে, আমরা এখন দেখবো রুল নাম্বার 3।
অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আমরা এখন দেখব রুল নাম্বার 3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করি তোমরা অবশ্যই জানো, তারপর বলি যে প্রেজেন্ট পারফেক্ট হলো অতীতে কোনো বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখন রয়েছে, এর বোঝালে তাকে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর কোন সেন্টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বার 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 হয় ওকে, আমরা এখন দেখব রুল নাম্বার 3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা জানো যে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এর ফলে এখন রয়েছে, এর বোঝালে তাকে কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন সেন্টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে কি হবে এই স্ট্রাকচার অনুসারে হবে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হেড হেজ প্লাস বি3 প্লাস অবজেক্ট, তাই না? কারণ এটা শর্টকাট হলো কি এই যে এই ওয়ার্ডগুলো যদি তাহলে শর্টকাটটা হলো এটা মনে রাখার জন্য, যেমন আজরাইল এতে অলরেডি যেতে জাস্ট নাও আরতে এটা মিস্টেক হচ্ছে রিসেন্টলি ওয়াইতে এট এন্তে লেটলি ইতে ইবার, এগুলো যদি থাকে তাহলে এটা কিছু বন্ধ করে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ নিয়ে আসতে হবে এবং বি3 করতে পারবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তাই না? আচ্ছা, আমরা দেখি যে এখানে আরেকটা বিষয় হলো অনেকে তোমরা যে কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাভ বসে এটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যায়, বুঝছো? তো এটা হলো হ্যাভটা আসলে অনেকে বলে যে দেখা যায় হ্যাভ হলো সিঙ্গুলারের সাথে, হ্যাভ হলো সিঙ্গুলারের সাথে, হ্যাভ হলো প্লুরালের সাথে। তারপর কনফিউজটা হয় কি তাহলে আই কি সিঙ্গুলার, তাহলে আই এর সাথে হ্যাভ বসলে কারণ, তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে, তাই না? তাহলে হ্যাভটা আসলে এটা আমরা প্রপার রিসার্চ শিখবো আজকে যে হ্যাভটা হলো পাস্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ বসে, আর হ্যাজ হলো পাস্ট পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আর হ্যাভ হলো অল মানে সবগুলোর সাথে হ্যাজ বসে, মানে পাস্ট টেন্সে কোনো কিছু বোঝালে তাহলে এটাকে হ্যাজ বসে। কারণ ফার্স্ট পারসনের সাথে বসতে পারে, সেকেন্ড পারসনের সাথে বসতে পারে, থার্ড পারসনের সাথে বসতে পারে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারবে এবং কনফিউজিংটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন एग्जांपल দেখি তো। The government already take some steps to remove illiteracy। এটা বোর্ডে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে যে সরকার কিছু ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিছে কি করতে রিমুভ টু ইলিটারেসি, রিমুভ নিরক্ষরতা দূর করতে। আচ্ছা, তাহলে আমরা এটা অবশ্যই এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন এই যে অলরেডি আছে, তাই না? তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে বসাতে হবে, তাই না? তাহলে এই যে দা গভর্নমেন্ট এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা কি সিঙ্গুলার, তাই না? এই জন্য কি হবে ভার্বটা কি হবে হ্যাজ হবে, তাই না? দা গভর্নমেন্ট হ্যাজ এবং ভার্বের দ্বিতীয়, তাই না? তাহলে কি হবে টেকেন। The government already has taken some steps to remove illiteracy। আমরা এখন আরেকটা एग्जांपल দেখি। was a garment factory emerged the largest earning sector। আচ্ছা, এখানে কোনো শর্টকাট নেই, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? মানে আমরা অর্থ অনুসারে বুঝবো, তাই না? আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট বর্তমানে শুরু হয়ে এখন চলতেছে, এর বোঝালে তাকে কি বলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা গার্মেন্টস রিসেন্টলি শুরু হয়েছে, তাই না? রিসেন্টলি বলতে কয়েক বছরের মধ্যে এটা শুরু হয়েছে, তো এখনো এটা চলতেছে, তাই না? এই জন্য এটা কি বলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই না? আর যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরিজ প্লুরাল আছে, তাই না? তার মানে কি ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, তাই না? তাহলে এখানে কি হবে একদম এই আনসারটা গার্মেন্টস ফ্যাক্টরি হ্যাভ ইমার্জ মানে উদীয়মান, মানে গার্মেন্ট ফ্যাক্টরি হ্যাভ ইমার্জ দ্য লার্জেস্ট আর্নিং সেক্টর। আমরা এখন দেখবো রুল 4 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, টেন্সের লাস্ট রুলটা। পাস্ট ইনডিফিনিট টেন্সটা হলো কি অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এর বোঝালে তাকে কি পাস্ট ইনডিফিনিট টেন্সটা বলে। এটা জানার কিছু শর্টকাট আছে, যেমন স্টার্টেড, এগো, পাস্ট টাইম অথবা ইয়ার। পাস্ট টাইম বলতে কি যে লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে এগুলা। তারপর
ইয়ার, লাস্ট ইয়ার এগুলা, অথবা অতীতকালে কোনো সাল, যেমন 1971, 1952, এরকম নানান ধরনের কোনো অতীতের কোনো সাল বুঝে না, এটা কি এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কি চোখ বন্ধ করে ফার্স্ট ডিফিনিটিভ স্ট্রাকচার অনুসারে ভার্বটা কি করতে হবে আমাদের বসাতে হবে। আর ফার্স্ট ডিফিনিটিভ স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, তাই না? তাহলে দেখো ওয়ান ডে পোলার ক্রস এ রিভার বাই বোট, একজন জ্ঞানী লোক অতিক্রম করছে একটি নদী বাই বোট, নৌকা দ্বারা। তাহলে এটা একটা অতীতের ঘটনা, তাই না? তাহলে আমাদের কি হবে বি2 হবে, ভার্বের কি বসাতে হবে বি2 বসাতে হবে। তাহলে কি হবে ক্রসড, তাই না? ক্রসড এ রিভার বাই বুট। আশা করি বুঝতে পারছো। এবং সেকেন্ড एग्जांपलটা হলো many freedom fighters sacrificed their lives in 1971। তাহলে দেখো তো এই যে এটা অতীতে একটা সাল আছে না, ফার্স্ট টাইম তো এই অতীতকালে একটা সাল, তার মানে কি এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হিসেবে বলতে, তাই না? তাহলে কি হবে এখানে বি2 হবে, বাট এটা ভার্বের কি হবে বি2 হবে, sacrifice sacrifice their lives। আমরা এখন দেখবো রুল 5, অর্থাৎ ভয়েস চেঞ্জ। এই রুলটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এটা ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলাতে এটা আসছে। তো ভয়েস চেঞ্জ বা আসলে ভয়েস চেঞ্জ পরে আসছে চেঞ্জিং সেন্টেন্সের টপিক। এটা রাইট ফর্ম ভার্বেও ইউজ হয়। ভয়েস চেঞ্জ মানে তো আমাদের ভয়েস দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এটা এখানে মূলত প্যাসিভ ভয়েস কাজ। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস মানে যখন সাবজেক্ট নিজে নিজে না কাজ না করে অন্যের দ্বারা কাজ করে তখন তাকে বলে প্যাসিভ ভয়েস বলে। এখানে মূলত প্যাসিভ ভয়েসটাই ইউজ হয়। আর প্যাসিভ ভয়েস কি করতে হয়, প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়, যেমন অবজেক্টকে প্রথমে সাবজেক্ট বানাতে হবে, তারপর টেন্স নিচে অক্সিলারি ভার্ব, ভার্বের দ্বিতীয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন বাকি এক্সটেনশন বা প্রিপোজিশন একটা বসাতে হবে, তাই না? তো আমরা এভাবে দেবো। তো এটা আসলে তুমি মানে সেন্টেন্সটা পরে বুঝতে হবে, এটা তোমাকে বলে দেওয়া থাকবে না যদি বয়েস বা কি বলে, তাই না? আচ্ছা দেখো তো এটা एग्जांपल দেখি যে কাজী নজরুল ইসলাম known as a rival poet। কাজী নজরুল ইসলাম known পরিচিত হিসেবে কি rival poet হিসেবে পরিচিত আর কি কাজী নজরুল ইসলাম। আচ্ছা দেখো তো নজরুল কি আসলে rival poet মানে নিজে নিজে পরিচিত না মানুষের কাছে পরিচিত? হ্যাঁ অবশ্যই মানুষের কাছে পরিচিত। তাহলে এখানে কি সাবজেক্ট কাজী নজরুল ইসলাম, তাহলে কি সাবজেক্ট এখানে কাজ করতেছে? কাজ করতেছে না, তাই না? মানুষের দ্বারা পরিচিত, তাই না? মানুষের কাছে পরিচিত। তাহলে যখন এখানে সাবজেক্ট হবে তাহলে আমাদের কি করতে হবে প্যাসিভ স্ট্রাকচার অনুসারে এই ভার্বটা বসাতে হবে। তাহলে দেখো তো কাজী নজরুল ইসলাম ইজ, এটা টেন্স অনুযায়ী অক্সিলারি, এটা কি আগে পরিচিত ছিল এরকম না এখনো পরিচিত আছে, তাই না? তাহলে এটা অবশ্যই কি প্রেজেন্ট, তাই না? তাহলে হবে ইজ ভার্ব বেস ফর্ম ডিটিনি, তারপর কি হবে নোন, নন ইউ নোন ও ডাব্লিউ এন। কাজী নজরুল ইসলাম ইজ নোন এজ এ রিভার পোয়েট। তারপর দেখো তো হি কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, মানে নজরুলকে বলা হয়, মানে তাকে বলা হয় কি বাংলা লিটারেচারের শেলি। আচ্ছা এখানে কি মানে হি বলতে নজরুল আছে, যেহেতু সাবজেক্ট কি নিজে নিজে কাজ করতেছে না, মানে সে কি তাকে বলে বাংলা লিটারেচার শেলি না মানুষ বলে তাকে বাংলা লিটারেচার শেলি? অবশ্যই মানুষ, তাই না? তাহলে সাবজেক্ট নিজে নিজে কাজ করতেছে না, নিজে নিজে কাজ করতেছে না, তাহলে এটা প্রেজেন্ট সেন্টেন্স, তাই না? তখন আমাদের এটা পরে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট সেন্টেন্স। এটা তো অনেকের প্রবলেম হয়ে যায়, বলে ধরতে পারি না এটা কিভাবে বুঝবো। এটা আসলে কোন শর্টকাট নেই, এটা তুমি প্রেজেন্ট সেন্টেন্সটা পরে বুঝতে হবে, বুঝছো? তো যেহেতু যে এটা কি আছে প্যাসিভ আছে, তাহলে আমাদের প্যাসিভের স্ট্রাকচার অনুসারে বলতে হবে, তাই না? তাহলে হি ইজ কল্ড, হি কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা লিটারেচার কি শেলি বলা হয়। তারপর যারা একটা एग्जांपल দেওয়া তো ম্যালেরিয়া ক্যারি ড্যাশ বাই এ কাইন্ড অফ মসকিটো, মানে ম্যালেরিয়া একটা মশার দ্বারা কি হয় ছড়ায় আর কি বা বহন করে। আচ্ছা দেখো তো ম্যালেরিয়া কি নিজে নিজে ছড়ায় না কিসের দ্বারা? এখানে সাবজেক্ট ম্যালেরিয়া, কিন্তু কিসের দ্বারা ছড়ায়? ম্যালেরিয়াটা কি মশার দ্বারা ছড়ায়। তাহলে সাবজেক্ট নিজে নিজে কাজ করতেছে? অবশ্যই না। কার দ্বারা? মশার দ্বারা কাজ করতেছে, তাই না? ম্যালেরিয়াটা কি মশার দ্বারা কাজ করতেছে, তাহলে অবশ্যই এটা কি প্যাসিভ সেন্টেন্স এবং প্যাসিভ স্ট্রাকচার অনুসারে বলি। তাহলে কি
ম্যালেরিয়া ইজ carried by kind of mosquito. আমরা এখন দেখবো ভাবে রুল 6 এবং রুল 8 রুল 4। তো রুল 6 হলো প্রিপজিশন। প্রিপজিশনে আসলে তিনটা রুল। প্রিপজিশন আশা করি তোমরা অবশ্যই চেনো, যে ইন, অফ, অন, বিফোর, আফটার, এগুলা আর অনেকগুলো আছে। তো এই প্রিপজিশনে তিনটা নরমালি ব্যবহার আছে। যেমন আমরা সবাই জানি যে টু এরপর ভার্বের কি হয়, বেস ফ্রম হয়। টু এরপর ভার্বের বেস ফ্রম হয়, দেন হলো টু যুক্ত ফ্রেজ, অর্থাৎ উইথ এ ভিউ টু, লুক ফর, ওয়ার্ড টু, এডিক্টেড টু, ডিভাইডেড টু, ইনার টু, বি প্লাস ইউজ টু। বি প্লাস ইউজ টু, এটা তো অনেকে মিস্টেক করে, মানে বি বলতে এম ইজ আর ওয়াজ আর বিভাগ লাগে, বিভাগ প্লাস ইউজ টু যদি থাকে তখন ভার্বের সাথে কি হয়, আইএনজি অথবা আইএনজি, এটা মানে জিরান বলে আইএনজি হয়, বুঝছো? আর টু ছাড়া অন্য সকল প্রিপজিশনের উপর কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, বুঝছো? আশা করি এই রুলগুলো আর কি। তাহলে দেখি তো আমরা একটু एग्जांपल, যে হি টিচ হিজ স্টুডেন্ট উইথ এ বিউটি। দেখো উইথ একটা এই যদি তো প্রেস না, উইথ এ বিউটি, তাহলে কি হবে, উইথ এ বিউটি গিভিং, কিসের উইথ এ বিউটি দিতে প্রেসের সাথে কি ভার্ব আনবে, তাই না? তাহলে গিভিং দ্য লাইট অফ এডুকেশন। তারপর কি দিছে, উই গো টু স্কুল টু কি স্টাডি, না স্টাডি হবে স্টাডি, কিসের জন্য, কারণ টু, টু এর পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। আশা করি তোমরা এই রুলগুলো বুঝতে পারছো এবং এখন খুব সহজে এবং শর্টকাট হয়েছে বোঝানোর চেষ্টা করছি। এমন ভাবে যদি সহজ এবং সুন্দর সুন্দর শর্টকাট নিয়মে ইংলিশ গ্রামার এবং অন্যান্য সাবজেক্টগুলো শিখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।